চলো তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি এই বিষয়টা নিয়ে আজ আমরা কথা বলবো। আসুন এর একদম গোড়া থেকে শুরু করে পেছনের রহস্যগুলো এক এক করে জেনে নিই। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যখন একটা সুইচ অন করা হয় ঠিক ওই মুহূর্তে একটা সাধারণ তারের ভেতরে আসলে কি ঘটে? চলুন তো সেই অদৃশ্য জগতে একটু ঢু মেরে আসা যাক। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে জানব তড়িৎ প্রবাহ জিনিসটা আসলে কি। তারপর দেখব দুই ধরনের প্রবাহের একটা মজার গল্প। এরপর বুঝব এই প্রবাহের পথে বাধা বা রোধ কিভাবে কাজ করে। আর অবশ্যই সবকিছুর মূল মন্ত্র ওহমের সূত্রটা তো থাকছেই। সবশেষে আমরা একটা শ্রেণী সমবায় বর্তনী দিয়ে পুরো ব্যাপারটা বুঝে নেব। তো প্রথমেই আসা যাক প্রবাহ বা ফ্লোয়ের কথায়, মানে এই যে চার্জ চলাচল করে এর পেছনের কারণটা কি। দেখুন, যে কোনো ধাতব তারের ভেতরে আসলে একটা ইলেকট্রনের সমুদ্র থাকে। এদেরকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন। মানে কি? মানে হলো এরা কোনো একটা নির্দিষ্ট পরমাণুর কাছে বাধা পড়ে থাকে না, বরং পুরো ধাতব কাঠামো জুড়ে একদম স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে। কিন্তু এই যে স্বাধীন ইলেকট্রনগুলো এরা কিন্তু নিজে নিজে একদিকে চলতে শুরু করে না, এদেরকে চালানোর জন্য একটা ধাক্কা বা চাপের দরকার হয়। এই বৈদ্যুতিক চাপটাকেই আমরা বলি বিভব পার্থক্য, বা আরও সহজ ভাষায় ভোল্টেজ। এখন আমরা তো জানি ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, তাই স্বাভাবিকভাবেই এরা নিম্ন বিভব বা লো ভোল্টেজের দিক থেকে একটা ধাক্কা খায় আর উচ্চ বিভব বা হাই ভোল্টেজের দিকে আকৃষ্ট হয়। ব্যাপারটা অনেকটা চুম্বকের দুইটা বিপরীত মেরু যেমন একে অপরকে টানে, ঠিক সেরকমই। আর এই যে কোটি কোটি ইলেকট্রন একসাথে একদিকে চলতে শুরু করে, এই চার্জের সম্মিলিত স্রোতটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট। আর এটা মাপা হয় অ্যাম্পিয়ার এককে। আচ্ছা, কারেন্টের প্রবাহ তো বোঝা গেল, কিন্তু এখানে একটা বেশ মজার ব্যাপার আছে, একটা ঐতিহাসিক বিভ্রান্তি যা আজও আমরা বয়ে বেড়াচ্ছি। চলুন সেই গল্পটাই এবার শোনা যাক। এখানে দেখুন দুটা ব্যাপার আছে, একটা হলো ইলেকট্রন প্রবাহ, আরেকটা হলো প্রচলিত তড়িৎ প্রবাহ। বাস্তবে কি হয়, নেগেটিভ চার্জের ইলেকট্রনগুলো ছোটে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে। কিন্তু বহুকাল আগে যখন ইলেকট্রন আবিষ্কারই হয়নি, তখন বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে পজিটিভ চার্জই চলাচল করে। আর তাই তারা ভেবেছিলেন প্রবাহটা হয় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। মজার ব্যাপার হলো ফিজিক্যালি এটা ভুল হলেও আজও কিন্তু সার্কিট ডায়াগ্রাম আঁকার সময় আমরা ওই পুরনো নিয়ম বা কনভেনশনাল কারেন্টই ব্যবহার করি। তাহলে ইলেকট্রনকে তো ভোল্টেজ দিয়ে ধাক্কা দেওয়া হলো, কিন্তু ওদের চলার পথটা কি একদম মসৃণ, নাকি কোনো বাধা আছে? হ্যাঁ, বাধা অবশ্যই আছে। ইলেকট্রনগুলো যখন তারের ভেতর দিয়ে ছুটে চলে, তখন তারা কিন্তু পথের মধ্যে থাকা ধাতুর অ্যাটমিক কোরের সাথে ক্রমাগত ধাক্কা খেতে থাকে। এই সংঘর্ষের কারণেই তাদের চলার পথে একটা বাধা তৈরি হয়। আর এই যে বাধা বা বিরোধিতা, এটাকেই আমরা ফিজিক্সের ভাষায় বলি রোধ বা রেজিস্ট্যান্স। আর এটা মাপা হয় ওহম এককে। এখন প্রশ্ন হল, এই রোধ কিসের উপর নির্ভর করে? ভাবুন তো, একটা করিডোর দিয়ে যাওয়ার কথা। করিডোরটা যত লম্বা হবে, যেতে তত কষ্ট, তাই না? ঠিক তেমনি তার যত লম্বা হবে, রোধও তত বেশি। আবার করিডোরটা যদি চওড়া হয়, তাহলে আরামে যাওয়া যায়, মানে বাধা কম। একইভাবে তার যত মোটা বা চওড়া হবে, রোধ তত কম। আর সবশেষে করিডোরের মেঝেটা কেমন, মসৃণ নাকি এবড়োখেবড়ো, সেটার উপরও তো অনেক কিছু নির্ভর করে। এটাই হলো তারের উপাদান বা ম্যাটেরিয়াল। এই পুরো ব্যাপারটাকে একটা সুন্দর সূত্রে ফেলা যায়। R = ρ × L/A। এখানে R হলো রোধ, L হলো তারের দৈর্ঘ্য, A হলো প্রস্থচ্ছেদ বা তারটা কতটা মোটা। আর এই যে রো দেখছেন, এটাই হলো উপাদানের আপেক্ষিক রোধ, মানে কোন পদার্থের বাধা দেওয়ার ক্ষমতা কতটুকু। বেশ, আমরা তাহলে তিনটা জিনিস জানলাম: ভোল্টেজ বা চাপ, কারেন্ট বা প্রবাহ, আর রোধ বা বাধা। এবার এই তিনটাকে একসাথে মিলিয়ে ফেলার পালা। আর এখানেই আসছে আমাদের সোনালী নিয়ম, ওহমের সূত্র। বিজ্ঞানী জর্জ ওহম একটা অসাধারণ জিনিস আবিষ্কার করেন। তিনি দেখলেন, যদি তাপমাত্রা ঠিক থাকে, তাহলে একটা পরিবাহীর মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে সেটা সরাসরি নির্ভর করে এর দুই প্রান্তের ভোল্টেজের ওপর। মানে চাপ বাড়ালে প্রবাহ বাড়বে, চাপ কমালে প্রবাহ কমবে। একদম সহজ হিসাব। আর এই সম্পর্কটাকেই আমরা চিনি বিখ্যাত V=IR সূত্র হিসেবে। এটাকে একটা ত্রিভুজের মতো করে মনে রাখা যায়। যে কোনো দুইটা মান জানা থাকলেই ৩ নম্বরটা খুব সহজে বের করে ফেলা যায়। কারেন্ট বের করতে হলে V-কে R দিয়ে ভাগ, আবার রোধ বের করতে হলে V-কে I দিয়ে ভাগ। খুবই কাজের একটা সূত্র।
এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন ভোল্টেজটা আমরা 12 ভোল্টে ফিক্সড করে দিলাম। যখন রোধ ছিল 2 ওম, কারেন্ট ছিল 6 অ্যাম্পিয়ার। যেই আমরা রোধ বাড়িয়ে 4 ওম করলাম, দেখুন কারেন্ট কমে হয়ে গেল 3 অ্যাম্পিয়ার। মানে রোধ দ্বিগুণ, কারেন্ট অর্ধেক। এটাই হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। এ পর্যন্ত তো আমরা একটা তার বা একটা রোধকের কথা বললাম, কিন্তু একটা সার্কিটে তো অনেক কিছুই থাকতে পারে, তাই না? চলুন দেখি, যখন একাধিক রোধককে এক লাইনে বা সারিবদ্ধভাবে জোড়া হয় তখন কি ঘটে। যখন রোধকগুলো শ্রেণী সমবায়ে বা সিরিজে লাগানো থাকে, তার মানে হলো এগুলো একটার পর একটা ঠিক একটা লাইনের মতো করে সাজানো। ফলে কারেন্ট যখন চলতে শুরু করে, ওর কাছে যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা থাকে। তাই ওকে বাধ্য হয়ে প্রত্যেকটা রোধকের ভেতর দিয়ে যেতে হয়। আর এ কারণেই সিরিজের ক্ষেত্রে পুরো সার্কিটের সব জায়গায় কারেন্টের মান কিন্তু একই থাকে। তাহলে এই ধরনের সার্কিটে মোট বাধা বা মোট রোধ কত হবে? হিসাবটা খুবই সোজা, জাস্ট প্রত্যেকটা রোধকের মান যোগ করে দিলেই মোট রোধটা পাওয়া যাবে। আর টোটাল ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, এভাবে চলতেই থাকবে। আচ্ছা, আমরা তো দেখলাম যে একটা লাইনে রোধক যোগ করলে মোট বাধা বেড়ে যায়। কিন্তু একবার ভাবুন তো, যদি আমরা কারেন্টকে চলার জন্য একটা রাস্তা না দিয়ে বেছে নেওয়ার জন্য একাধিক রাস্তা বা পথ করে দিই, তখন কি হবে? বাধা কি তখনও বাড়বে নাকি কমে যাবে? এটা একটা দারুণ প্রশ্ন, তাই না?